চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, আমরা তো প্রতিদিন বিশাল পরিমাণ ডেটা নিয়ে কাজ করি, তাই না? কখনো কি মনে হয়েছে কম্পিউটার এত তথ্য এত সুন্দর করে গুছিয়ে রাখে কিভাবে? এর পেছনের রহস্যটা আসলে কি? আজকের আলোচনার মূল প্রশ্ন কিন্তু এটাই, আর আমরা ঠিক এই রহস্যটারই সমাধান করতে যাচ্ছি। উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কিছু খুবই সাধারণ কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী পদ্ধতির মধ্যে, যেটা আবার সি প্রোগ্রামিংয়ের একেবারে মূল ভিত্তি। এই পদ্ধতিগুলোকেই বলা হয় ডেটা স্ট্রাকচার। বলতে পারেন এগুলো হলো তথ্যের জন্য এক ধরনের ব্লুপ্রিন্ট বা নকশা। তো আমাদের এই যাত্রায় আমরা একেবারে ফাউন্ডেশনাল বা মৌলিক ধারণা থেকে শুরু করে ধীরে ধীরে অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত ধারণার দিকে যাব। সবার প্রথমে যেটা আসে সেটা হলো অ্যারে। এটা ডেটা স্ট্রাকচারের একদম ভিত্তিপ্রস্তর। এর ওপরেই কিন্তু বাকি অনেক স্ট্রাকচার তৈরি হয়। একদম সহজ ভাষায় যদি বলি, অ্যারে হলো মেমোরিতে পাশাপাশি সাজানো একই টাইপের ডেটার একটা কালেকশন। ঠিক যেন একটা শেলফে নাম্বার দেওয়া পরপর কতগুলো বাক্স সাজানো আছে। এর সবচেয়ে সহজ ফর্মটা হলো 1D বা একমাত্রিক অ্যারে। ভাবুন তো, এটা একটা সাধারণ লিস্ট বা একটা লাইনে সাজানো কিছু আইটেমের মতো। এখন এই একই ধারণাটা যখন একটা লাইন থেকে একটা গ্রিডে পরিণত হয়, মানে যেখানে সারি আর কলম দুটোই থাকে, তখন তাকে আমরা বলি 2D বা দ্বিমাত্রিক অ্যারে। অনেকটা স্প্রেডশিট বা দাবার বোর্ডের মতো। আর হ্যাঁ, এটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল বা বহুমাত্রিকও হতে পারে। দেখুন, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। অ্যারে শুধু একটা অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্ট নয়, এটা সরাসরি কম্পিউটারের ফিজিক্যাল মেমোরিকে রিপ্রেজেন্ট করে। মানে এর মাধ্যমে মেমোরিকে সরাসরি নিয়ন্ত্রণ করা যায়। চলুন এবার দেখি এই যে বেসিক অ্যারে গ্রেড, এটাকে কিছু বিশেষ সমস্যা সমাধানের জন্য আরও কার্যকর বা অপটিমাইজড কিভাবে করা যায়। একটু ভাবুন তো, একটা বিশাল 2D অ্যারে আছে, কিন্তু তার বেশিরভাগ ঘরই খালি বা শূন্য দিয়ে ভরা। তাহলে তো অসম্ভব মেমোরি নষ্ট হচ্ছে, তাই না? এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু আমাদের একটা অপটিমাইজড স্ট্রাকচার দরকার। এই বিশেষ ধরনের ম্যাট্রিক্সের একটা নামও আছে। একে বলা হয় স্পার্স ম্যাট্রিক্স। সোজা কথায়, যখন একটা ম্যাট্রিক্সে কাজের ডেটার চেয়ে শূন্যের পরিমাণ অনেক বেশি থাকে, সেটাই হলো স্পার্স ম্যাট্রিক্স। আর এর সমাধানটাও কিন্তু বেশ চমৎকার। আইডিয়াটা হলো শুধু শূন্যগুলো স্টোর করে মেমোরি নষ্ট না করে আমরা শুধুমাত্র অশূন্য মানগুলো আর তাদের সারি ও কলাম নম্বরটা মনে রাখব। ব্যাস, এতেই কিন্তু বিশাল পরিমাণ মেমোরি বেঁচে যায়। অ্যারের আরেকটা দারুণ ইন্টারেস্টিং ব্যবহার আছে। সেটা হলো পলিনোমিয়াল, মানে বহুপদী সমীকরণ দেখানো। ধরুন একটা সমীকরণ আছে 3x² + 5x + 2। এখন এটাকে একটা অ্যারেতে কিভাবে রাখা যায়? খুব সহজ। আমরা অ্যারের ইন্ডেক্সগুলোকে ধরব x এর পাওয়ার বা ঘাত, আর ভ্যালুগুলোকে ধরব সহগ বা কোএফিশিয়েন্ট। মানে 2 নম্বর ইন্ডেক্সে থাকবে 3, 1 নম্বর ইন্ডেক্সে 5 আর 0 নম্বর ইন্ডেক্সে 2। দেখুন, একটা সিম্পল অ্যারে দিয়ে কত সুন্দরভাবে একটা গাণিতিক সমীকরণকে রিপ্রেজেন্ট করা গেল। আইডিয়াটা আসলেই দারুণ, তাই না? আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম ডেটা ফিজিক্যালি কিভাবে সাজানো থাকে। চলুন এখন কিছু লজিক্যাল বা অ্যাবস্ট্র্যাক্ট নিয়মের দিকে নজর দিই। এই নিয়মগুলোই ঠিক করে দেয় যে আমরা ডেটার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারব। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হলো স্ট্যাক আর কিউ। স্ট্যাক কাজ করে লাস্ট ইন ফার্স্ট আউট বা লাইফো পলিসিতে। ঠিক যেমন একটার ওপর একটা প্লেট রাখলে সবার ওপরের প্লেটটাই আগে তুলতে হয়। আর অন্যদিকে কিউ হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো, মানে দোকানের লাইনে যে আগে দাঁড়ায় সেই আগে সেবা পায়। স্ট্যাকের দুটো মূল কাজ হলো পুশ আর পপ। পুশ মানে হলো স্ট্যাকের মাথায় নতুন ডেটা যোগ করা, আর পপ মানে হলো একদম ওপর থেকে সবশেষে ডেটাটা বের করে আনা। এই দুটো অপারেশনই লাইফো নীতিটাকে কার্যকর করে। ঠিক একইভাবে কিউয়েরও দুটো প্রধান কাজ আছে, এনকিউ আর ডিকিউ। এনকিউ মানে হলো লাইনের শেষে নতুন ডেটা যোগ করা, আর ডিকিউ মানে হলো লাইনের একদম সামনে থেকে প্রথম ডেটাটা বের করে আনা। আর এটাই ফিফো নীতিটাকে নিশ্চিত করে। বেশ, তাহলে তো আমরা থিওরিটা বুঝলাম। চলুন এবার দেখি এই অ্যাবস্ট্র্যাক্ট স্ট্রাকচারগুলো বাস্তবে কম্পিউটারের বিভিন্ন সমস্যা সমাধানে কিভাবে কাজে লাগে। আচ্ছা, আমরা তো খুব সহজেই a+b × c বুঝে ফেলি, কিন্তু কম্পিউটার, ওর জন্য এটা কিন্তু এত সোজা না। কম্পিউটার এই ধরনের এক্সপ্রেশন সমাধান করার জন্য ব্যবহার করে পোস্টফিক্স নোটেশন আর স্ট্যাক। যেমন ধরুন a+b+c+। কম্পিউটার কি করে? ও প্রথমে a, b আর c কে
পর স্ট্যাকে ঢুকিয়ে দেয়, মানে পুশ করে। এরপর যখনই ও একটা অপারেটর পায়, যেমন ইনটু, ও সাথে সাথে স্ট্যাকের উপরে দুটো জিনিস মানে সি আর বিকে বের করে বা পপ করে গুণ করে ফেলে, আর সে গুণফলটা আবার স্ট্যাকে পুশ করে দেয়। এরপরও দেখল প্লাস। তখন কি করবে? ঠিক ধরেছেন, নতুন গুণফলটা আর একে স্ট্যাক থেকে পপ করে যোগ করে দেবে। কি অসাধারণ একটা পদ্ধতি, তাই না? এভাবেই স্ট্যাক ব্যবহার করে কম্পিউটার স্টেপ বাই স্টেপ যে কোনো জটিল এক্সপ্রেশন সমাধান করে ফেলে। এখন কিউয়ের একটা বিশেষ ভ্যারিয়েশনের কথা বলি। এর নাম হলো প্রায়োরিটি কিউ। এখানে লাইনে দাঁড়ানো প্রত্যেকটা আইটেমের সাথে একটা করে প্রায়োরিটি বা অগ্রাধিকার জুড়ে দেওয়া থাকে। একটা সাধারণ কিউতে তো আগে এলে আগে সেবা নীতি চলে, তাই না? কিন্তু প্রায়োরিটি কিউতে যার অগ্রাধিকার বা প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাকেই আগে সেবা দেওয়া হয়। এটা অনেকটা হাসপাতালের ইমার্জেন্সি রুমের মতো, যেখানে লাইনে কে আগে এসেছে সেটা বড় কথা নয়, বরং কোন রোগীর অবস্থা বেশি গুরুত্বপূর্ণ সেটাই দেখা হয়। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক কথায় সারসংক্ষেপ করি, তাহলে কি দাঁড়ায়? অ্যারে হলো ডেটা রাখার একদম বেসিক গ্রিড। স্পার্স ম্যাট্রিক্স সেই গ্রিডকে অপটিমাইজ করে মেমোরি বাঁচায়। আর স্ট্যাক এবং কিউ হলো ডেটা অ্যাক্সেস করার দুটো শক্তিশালী অ্যাবস্ট্র্যাক্ট নিয়ম। এই সাধারণ দেখতে কনসেপ্টগুলোই কিন্তু সব জটিল সফটওয়্যারের পিছনে আসল শক্তি যোগায়। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি একটা সাধারণ লাইন বা একটা গ্রিড এতটা শক্তিশালী হতে পারে, তাহলে ভাবুন তো আমাদের ডেটা আরও কত জটিল আকার নিতে পারে। যেমন ধরুন ট্রি বা গ্রাফ, আর সেগুলো দিয়ে না জানি আরও কত অসাধারণ কাজ করা সম্ভব। বিষয়টা ভাবার মতো, তাই না?